আচ্ছা 12,000 টাকার একটা ডিভাইস যদি আপনার মনের মতো করে তৈরি করে সেই ক্ষেত্রে সুন্দর একটা ডিজাইন থাকতে হবে, 8GB র্যাম থাকতে হবে, কনসোল কাটারযুক্ত ডিসপ্লে থাকতে হবে যেখানে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে, ক্যামেরা সেখানে 108 মেগাপিক্সেল থাকতে হবে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক হ্যাঁ সেটাও থাকতে হবে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জারটা আমি বক্সে চাই। এরকম ফোন কি পাওয়া সম্ভব? এই যে আছে আমাদের দেশি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা 30। এই ডিভাইসটাতে আমাদের প্রয়োজনীয় মোটামুটি সব কিছুই তারা পুষিয়ে দেওয়ার ট্রাই করেছে। তবে এগুলো স্পেক এত কিছু আছে আমরা জানতে পারছি, এগুলোর রেজাল্ট কি, সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেইটা ফাইন্ড আউট করার দায়িত্ব আমার। তো এই বিষয়টাই আজকে আপনি জানবেন ভিডিওতে, দেন আপনি আপনার পারচেস ডিসিশন নেবেন। বাংলাদেশ মার্কেটে সিম্ফনি এই ডিভাইসটা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করে, একটা হলো গিয়ে 6 128GB আর একটা 8 128GB। তো দুইটার ক্ষেত্রেই আমরা 128GB কিন্তু স্টোরেজ পেয়ে যাচ্ছি। 6 128GB ভ্যারিয়েন্টের দাম হলো 11,699, পরবর্তী ভ্যারিয়েন্ট 12,699 টাকা। দাম অনুযায়ী ভাই ভরপুর সবকিছুই দিচ্ছে বলা যায়। ডিজাইন যেমনটা আপনারা দেখছেন, এই ডিজাইনটা যদিও কমন, এই যে 3 কোণা ক্যামেরা, এটা খুব কমন একটা ডিজাইন, বাট এইটাই হয়তো এখন ট্রেন্ড, এইটাই মানুষজন পছন্দ করছে। রিয়ার প্যানেলটা দেখতে একদম গ্লাসের মতো, এইটা একটু গ্রেডিয়েন্ট টাইপের ভাইব দেয়, আবার ফিঙ্গারপ্রিন্ট স্মাচেসও ম্যাগনেট, প্লাস এটাতে স্ক্র্যাচও পড়বে যেহেতু এটা প্লাস্টিকেই তৈরি, আপনি এর কেসটি ব্যবহার করবেন। বডি ফ্রেমটা স্কোয়ার বক্সি শেপ, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে এবং শুরুতেই বলছিলাম নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও রয়েছে। আবার এই যে ক্যামেরা না, ক্যামেরার পাশে লাইট জ্বলে, প্রত্যেকটা ক্যামেরার পাশে সার্কেল হয়ে লাইট জ্বলে রিং লাইটের মতো, যে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে, নোটিফিকেশন লাইট হিসেবে এটা কাজ করবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেড, এটার পজিশন ঠিকঠাক লেগেছে এবং মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট, স্লাইডলি ডিলে আছে যা ওই অ্যানিমেশনের কারণে আর কি, এর বাইরে ঠিকঠাক বলা যেতে পারে। এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী বিশেষ আকর্ষণ থাকতে পারে ডিসপ্লেতে। ডিসপ্লেটার সাইজ 6.56 ইঞ্চ, ভালো লাগবে পাঁচল কাটআউটের জন্য, খুব কাছ থেকে দেখতে গেলে হালকা শাডোর মতো লক্ষ্য করবেন পাঁচল কাটআউটের। আর চিন বেজেল ওকে, এটা মোটামুটি ঠিকঠাকই আছে এরকম প্রাইস পয়েন্টের ফোন বিবেচনায়। তবে আমরা 90 হার্টজ হাই রিফ্রেশটা পাচ্ছি, যা চেক করে দেখলাম একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে এই ডিভাইস। রেজুলেশনের ঘাটতি আছে যেহেতু এইচডি প্লাস রেজুলেশন, কাছ থেকে দেখতে গেলে আপনার মনে হবে হ্যাঁ রেজুলেশনের ঘাটতি আছে। ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক পেলেও ডিরেক্ট সানলাইটে এটা ভালোই স্ট্রাগল করে, তখন দেখতে কিছুটা প্রবলেম হয়, বাট শ্যাডো এরিয়াতে আবার ঠিকঠাকভাবেই দেখা যায়। কালার রিপ্রোডাকশন মোটামুটি ভালো ছিল, তেমন কোনো ধরনের শিফটিং লক্ষ্য করিনি, শুধুমাত্র এই কর্নার এরিয়া থেকে তাকাতে গেলে হয়তো একটু শিফটিং লক্ষ্য করবেন, এর বাইরে ঠিকঠাক আছে। পাঁচল কাটআউটে আমরা আবার ডাইনামিক ক্যাপসুলের ফিচারটিও ব্যবহার করতে পারবো, যা এখন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে আর কি। যারা মিডিয়া কনজাম্পশন করেন তাদের কাছে এই ডিসপ্লেটা ভালো লেগে যাবে এর কাটআউটের কারণে বিশেষ করে, এবং মোটামুটি বেশ কালারফুল একটা ডিসপ্লেই বলা যেতে পারে। বলছিলাম ক্যামেরা 108 মেগাপিক্সেলের, এর পাশাপাশি আরো দুইটা সহকারী সেন্সর আছে যেগুলো থাকে আর কি, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো এইটা দিয়ে যখন আমরা নর্মাল মোডে ছবি তুলছিলাম, মানে 108 মেগাপিক্সেল মোডে না নর্মাল মোডে, তখন মনে হলো এটা অ্যাজ ইউজুয়াল টাইপের ছবি দিচ্ছে, ওই যে একটু কালার বুস্টেড টাইপের, একটু কালার বাড়িয়ে দেয়, একটু ওয়ার্ম টোনের দিকে ছবি দেয়, প্লাস একটু কন্ট্রাস্টের পরিমাণটা আমাদের কাছে বেশি লেগেছে, আর একটু লেস কন্ট্রাস্টি হলে এই ছবিগুলো আরো বেশি ন্যাচারাল লাগতো আর কি। আর এটার এক্সপোজার ব্যালেন্সে একটু ইস্যু আছে, প্লাস ডাইনামিক রেঞ্জও আরো বেটার আমি আশা করছিলাম। ডিটেল ধরুন 20%-এর মতো আপস্কেল করা সম্ভব হয় যখন কিনা আপনি এটার 108 মেগাপিক্সেল মোডে ছবি তুলবেন, তখন তুলনামূলকভাবে বেটার ডিটেল আসে এবং ছবির সাইজ একটু বড় হয়ে যায় আর কি। লো লাইটে খুব একটা সুবিধা করতে পারেনি এর ক্যামেরা, নাইট মোড আছে ওটা অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন। স্টিল এখানে গ্রেনের দেখা পাওয়া যায় এবং সফট করে ফেলা ছবি অনেকটাই। তবে আবার যদি আমাকে প্রশ্ন করেন এই ফোনটার ক্যামেরা কি আমরা 12,000 টাকা প্রাইস রেঞ্জের অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে পিছিয়ে পড়বে, না সেরকমটা না, ওগুলোর মতো অ্যাভারেজ টাইপের রেজাল্টে থাকে। যখন আপনি ওই যে 108-এ যাবেন তখন তুলনামূলকভাবে একটু বেটার ডিটেলে ছবি পেতে পারেন। পোর্ট্রেট মোডে ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে এজ ডিটেকশন একটু প্যারা খায় আর একটু মেইন সাবজেক্টকেও সফট করে, এর বাইরে মোটামুটি চলে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেখলাম বিউটি ইফেক্ট আছে, ওগুলো দিয়ে তুললে বেশ সুন্দর লাগে, বিউটি ইফেক্ট অফ করে নিলেও একটু গ্লো করতে দেখা যায় চেহারা, বাট মোটামুটি শার্প টাইপের ছবি দিচ্ছিল এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এরকম প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোন থেকে এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনাদের ভালো লাগবে, বিশেষ করে কালারটা একেবারে ন্যাচারাল দিচ্ছে এমন না, একটু টুইক করে প্রেজেন্ট করে। তারপর আইফোন ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে খুব একটা কমপ্লেন থাকবে না কারোরই। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ, ভিডিও স্টেবল ভাবে পাবেন না, মানে শেখে ভিডিও আসবে, এবং এখানে কিন্তু আমরা দেখছি এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে ভালো রকমের টাইম নিচ্ছে এবং কিছু যেটারও লক্ষ্য করা যাচ্ছে। ভিডিও ছিল অ্যাভারেজ, তবে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মোটামুটি ভালো ছিল, আর মেইন ক্যামেরা ওটাও এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইস থেকে ভালো রেজাল্ট দিচ্ছে আর কি, জাস্ট কালার টালার একটু এদিক সেদিক করে। এই প্রসেসর রয়েছে ইউনি SoC T616 এবং এইটার স্টোরেজ টাইপ UMCP 5। এটার সাথে আমরা স্টোরেজ পেয়েছি 128GB, আর র্যামের কথা প্রথমেই বলছিলাম 8 এবং 6। রান করছে অ্যান্ড্রয়েড 13। কিছু ব্লোটার এখানে আছে, এর বাইরে UI মোটামুটি ক্লিনেই বলতে পারেন, আর যেগুলো আছে এর অনেকগুলো এবার আপনি চাইলে আনস্টলও করতে পারবেন। তো এই যে প্রসেসরটা ছিল এটা একেবারে অ্যাভারেজ টাইপের একটা প্রসেসর, এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনে এখন এটাই থাকে। এই প্রসেসরের উপরে খুব বেশি অত্যাচার করা যায় না, ডে টু ডে টাস্কগুলো সে সামলাতে পারে ঠিকঠাক। তবে এই ডিভাইসটা যখন কিনা আপনি 8GB র্যাম ভ্যারিয়েন্ট নেবেন তখন কিন্তু মাল্টিটাস্কিংয়ে বেটার রেজাল্ট দিবে ম্যাক্সিমাম ফোনের চাইতেই, কারণ এরকম প্রাইস পয়েন্টে আর কারোর 8GB আছে এই মুহূর্তে মনে হয় নেই।
তো সেই হিসাবে ও এই জায়গায় একটু এগিয়ে থাকবে রেসে। প্লাস UMCP5 এটা কিন্তু eMMC টেকনোলজির চাইতে এগিয়ে থাকে অনেকটাই। তো স্টোরেজের স্পিডও আমরা তুলনামূলকভাবে বেশি দেখি। ইভেন আপনারা স্টোরেজের স্পিড এখানে দেখতে পাচ্ছেন। আমাদের হাতের ফোনটা 6GB র্যাম ভ্যারিয়েন্টের, তো আমার মনে হয় 8GB র্যাম ভ্যারিয়েন্টটা এর চাইতে আরও একটু স্মুথ রেজাল্ট দেবে। আর এটার ক্ষেত্রে আপনারা দেখছেন 6GB র্যাম নিয়েও সে কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছে। ইভেন আমরা 4-5-6টা অ্যাপ্লিকেশন ইজিলি রান করে রাখতে পারছিলাম, যেটা বেশ কিছুক্ষণ রান করে রাখতে পারে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করা সম্ভব। আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিন্তু খুব বেশি টাইম নিচ্ছে না, মোটামুটি টাচ করার সাথে সাথেই কিন্তু সেগুলো ওপেন করতে পারছে। তো বলা যেতে পারে এটা মোটামুটি ফাস্টার একটা রেজাল্ট দিবে এবং লং রানেও ভালো রেজাল্ট পাবেন যখন কিনা এর স্টোরেজটা আপনারা একদম ফুলফিল না করে ফেলবেন। সাজেশন থাকবে অর্ধেকের বেশি ফুলফিল না করেন। ডে টু ডে টাস্কগুলো সামলাতে গিয়ে ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না। হ্যাঁ, গরম কিছুটা হয় যখন কিনা আপনি গেমিং টেমিং করবেন, যদিও এই প্রসেসর দিয়ে খুব আহামরি লেভেলের গেমিং আশা করা যায় না। টুডির গেমগুলো খেলতে চাইলে ঠিকঠাক আছে। আমরা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করছিলাম। পাবজির ক্ষেত্রে দেখলাম যে হ্যাঁ, এটা মোটামুটি রেজাল্ট দিচ্ছে আর কি, তবে একেবারে প্লেয়াবল রেজাল্ট আমি বলছি না। মাঝে মধ্যে ল্যাগের দেখা পাবেন, অ্যাকশন মুভমেন্টে গিয়ে আটকে যায়। তবে ওই যে 8GB র্যাম হলে আই হোপ এটার চাইতেও একটু বেটার রেজাল্ট দিবে। আর ফ্রি ফায়ার খেলতে গেলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে, ওইটা স্মুথ রেজাল্ট দিচ্ছিল পাবজির তুলনায়। স্টিল ফ্রি ফায়ারের জন্য এটা দারুণ কিছু না, একদম মানে সুপার লেভেলের কিছু এমনটা না, সময় কাটাতে পারবেন চাইলে। 11-12 হাজারে এর চাইতে বেটার প্রসেসর আমরা এই মুহূর্তে দেখছি না, বা হয়তো কেউই দিচ্ছে না। সেই জায়গায় এটা নিয়ে খুব একটা কমপ্লেন করার সুযোগ নেই আসলেই, বরং ওরা 8GB র্যাম দিয়ে সেই বিষয়টা পুষে নেওয়ার ট্রাই করেছে আর কি। অলরাইট, ব্যাটারি আছে 5000 mAh এবং 18 ওয়াটের চার্জার আপনি বক্সে পেয়ে যাচ্ছেন। এই কম্বোকে আপনি কি করে খারাপ বলেন? সেটাও সম্ভব না। ব্যাটারি ব্যাকআপও ভালো, একদিন টাইম ইজিলি পার করা যায় এই ডিভাইস দিয়ে। 6.5 থেকে 7 ঘন্টার মতো এসএটি পেয়ে যাবেন খুব সহজেই। স্পিকার সিঙ্গেল বটম ফ্যারিং, এটা যদি স্টেরিও বা ডুয়াল স্পিকার হয়ে যেত তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যেত। তবে এটা লাউডনেস ভালো, ফুল ভলিউমে কিছু কিছু সাউন্ড মাঝে মধ্যে একটু ডিসটরশন দিয়েছে, এর বাইরে মোটামুটি ক্লিয়ার সাউন্ডই পাওয়া যায়। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, এর নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে আমি বলছিলাম। তবে দুঃখজনক হলেও সত্য, এই ডিভাইসটাতেও আমরা জাইরোস্কোপ সেন্সরটাই পাইনি। এইখানে ওরা ভুল করলো কি করে কে জানে, জাইরোস্কোপটা দেওয়া উচিত ছিল, অনেকেরই হয়তো প্রয়োজন হতে পারতো। অনেক অ্যাপের ক্ষেত্রে এটা আমাদের লেগে যায়। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো প্রবলেম ফেস করিনি এই ডিভাইসে। তো ফাইনালি সিম্ফনির এই ডিভাইসটার যদি কমতির জায়গা নিয়ে আমি বলতে চাই তাহলে ওই বের হয় এটার হচ্ছে জাইরোস্কোপ সেন্সরটা আমরা পাইনি, এইটাই। এর বাইরে কিছু কিছু জায়গায় অ্যাভারেজ আছে, আবার বেশিরভাগ জায়গায় ও অন্যান্যদের থেকে এগিয়ে আছে, কম্পিটিটরদের থেকে এগিয়ে আছে। যেমন এখনও এরকম প্রাইস পয়েন্টের ফোনে আমরা 500 কাট আউট পাই না। তারপরে ক্যামেরা মোটামুটি যে রেজাল্ট হলেও 108 দিচ্ছে, অ্যাটলিস্ট বলা যায় আর কি। আর হ্যাঁ, অনেকের থেকেও বেটার রেজাল্ট দিচ্ছে। চার্জার, ব্যাটারি এই জায়গাটা ভালো ছিল। তারপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা অবশ্যই ভালো ছিল, এটা র্যাম বেশ বড়সড় আছে। তো এই সমস্ত জায়গায় সিম্ফনির এই ফোনটা অবশ্যই রেসে এগিয়ে থাকছে এবং এই কারণেই এই ডিভাইসটাকে আপনাদের জন্য রিকমেন্ডও করা যায়। আপনাদের কাছে সিম্ফনির এই নতুন ডিভাইস কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, যতদূর সম্ভব সিম্ফনির এটাই প্রথম ফোন যেখানে আমরা 8GB র্যাম দেখছি, আমার তো তাই মনে হয়। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন। কারা কারা এই ডিভাইসটি কিনছেন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।